এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে শিবের মূর্তি রয়েছে, এটা হলো হিন্দু সম্প্রদায়ের একটা মূর্তি। এখানে যে জমিদার ছিল, জমিদার তার সব রাজত্ব ছোট ছেলেকে দিয়ে দেয়, বড় ছেলেকে কোনো এক কারণবশত দেয় না। আর এটা জানার পরে, এটা দেখার পর বড় ছেলে রাগে ক্ষোভে তার ছোট ভাইকে পরিকল্পনা করে। যখন পরিকল্পনা করে তখন তার ছোট ভাই এটা জেনে যায়, জানে তার বৌদির কাছ থেকে। আর এটা জানার পর তার ছোট ভাই রাতের অন্ধকারে নবাব সিরাজউদ্দৌলার কাছে চলে যায় মুর্শিদাবাদ। তো হ্যালো এভরিওয়ান পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি ব্রিটিশ আমলের ঐতিহাসিক একটি রাজবাড়ি দেখার জন্য। এই রাজবাড়িটা নিয়ে কিন্তু অনেক গল্প কাহিনী রয়েছে। তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। জমিদার বাড়ি যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা কত জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ এটা অনেক পুরনো একটি জমিদার বাড়ি, বাংলাদেশের একটা ঐতিহ্য জমিদার বাড়ি। সেই জন্য এখানে গাড়ি ঘোড়া খুব কম চলে, আমরা পায়ে হেঁটে যাচ্ছি। জানি না কত দূর, কত কিলোমিটার, তারপরে হাঁটতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। 7 সমুদ্র 13 নদী পার হয় তারপর ওই জমিদার বাড়ি যাব। অলরেডি একটা নদী পার হয়েছি, এখনো সামনে আরও নদী রয়েছে। তো চলুন দেখা যাক সামনে কি হয়। কোথায় কোথায় যাচ্ছি, হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে। ওই একটা পুরনো জমিদার বাড়ি খোঁজার জন্য আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। কত করে রাস্তা? না আমরা এই দুইজনই 30 টাকা করিয়া জনপতি দুইজন 50 দিলে হয় না? হ্যাঁ, দুইজন 50 দিলে হয় না? 50 রান 50, হ্যাঁ 10 টাকা কম, 10 টাকা কম। আমি বাড়ি কই, এপার না ওপার? হ্যাঁ ওপারই থাকেন। মোবাইল আছে লগে? দাঁড়ি খেও গাড়াছি হারা দিন বিশাল লাগবে না। আমরা এখন নদী পার হচ্ছি। অনেক কষ্ট করে একটা নৌকা পেয়েছি। এইটা দেখতেছি কলসকারী নদী, আর এরপরে আমরা কিছু দূর যাওয়ার পরই কলসকারী রাজবাড়িটা পেয়ে যাবো। তোমাদেরকে এটা রিভিউ করে দেখাবো এবং সম্পূর্ণ ঘুরে দেখাবো। এই ইতিহাস সম্পর্কে তোমরা আজকে জানবে, এই জন্য আমার ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবে। এই জমিদার বাড়ি যাওয়ার জন্য আমরা কত কষ্ট করতেছি, আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কত দূর হেঁটে এসেছি। তারপর আবার এই যে নৌকার জন্য বসে রয়েছি, আর এখন নৌকার মাধ্যমে পার হচ্ছি। তারপরে আবার আটা লাগবে, তারপরে যেতে হবে। তো আজকে মানে জায়গাটায় যাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে। তাই যারা যারা ভিডিওটা দেখছেন একটু ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর একটা কমেন্ট করেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমরা এই যে জমিদার বাড়ি, এই যে বাজার, এই যে এলাকা, এটা কিন্তু আমরা ইতিহাস ঘেটে তারপরে বের করেছি। গুগল, তারপরে চ্যাট জিপিটি, যা যা বলেন সব কিছু ঘেটে, মানে বাংলাদেশের যে হিডেন প্লেসগুলো, যেগুলো অনেক ঐতিহ্য, যেগুলো অনেক পুরন, সেগুলো ঘেটে তারপরে বের করেছি। সেজন্য আমরা এই রোডঘাট জায়গা কিচ্ছু চিনি না। এই জায়গায় একদম আমরা প্রথম এসেছি, সেজন্য আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করতেছি, গুগল ম্যাপ দেখতেছি, তারপর যাচ্ছি। ভাই আমরা কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটতে আছি, বাট রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না। তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো ট্রলার যায়, মানে নৌকাতে কিন্তু এইসব এলাকায় সম্পূর্ণ যাতায়াত ব্যবস্থা সবকিছু নৌকাতে। এমন একটা এলাকায় এসে পৌঁছেছি বা এমন একটা গ্রামে আমরা আসছি যেখানে কিনা গাড়ি ঘোড়া বেশি চলে না, সম্পূর্ণ যাতায়াত বা বিভিন্ন ধরনের কাজ বাজের ব্যবস্থায় এইসব কিছু করা হয় এই নদী পথে। গাইস, এটা হচ্ছে কলসকারী বাজার। আমরা আছি এখন কলসকারী বাজারের একদম মাঝখানে। বাংলাদেশের নৌপথে অনেক বড় একটা ভূমিকা রাখে কিন্তু এই কলসকারী বাজার। বাজার হিসেবে কিন্তু অন্যতম এবং অনেক বেশি প্রাচীন এই বাজারটি। নাই, আমার পিছনে একটা গাছ আছে, এটা হলো বট গাছ। এই বট গাছটা নিয়ে কিন্তু অনেক কাল্পনিক কথাবার্তা আছে। এই বট গাছটা বয়স নাকি 100 বছরের বেশি হয়ে গেছে, তবে এই গ্রোথের দিক দিয়ে এর থেকে আর বেশি বড় হয় না। মানে আজীবন, মানে 100 বছর ধরে নাকি এই বট গাছটা এই সাইজেই রয়েছে, এরকমই রয়েছে, এই জায়গায় আছিল। তো অবশেষে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আর এখন যেখানে আছি সেখানে পাশে একটা কালী মন্দির রয়েছে, আর এই পাশে একটা দিঘি রয়েছে। এই দিঘিটা কিন্তু 100 বছর পুরনো একটা দিঘি, আর এই মন্দিরটাও কিন্তু অনেক বছর পুরনো একটা মন্দির। তো আরও সামনে অনেক কিছু রয়েছে, সেগুলো দেখতে থাকুন। 300 বছর আগে 1700 শতাব্দীর দিকে জানকী বল্লভ রায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন। এই যে আমরা যাচ্ছি জমিদার বাড়িটির ভিতরে। এই জমিদার বাড়িটা 300 বছরের পুরাতন, 300 বছরের নিদর্শনা কিন্তু আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের জমিদার বাড়ি। আমরা কিন্তু জমিদার বাড়ির মূল ফটকের ভিতরে আছে। ভাই এই জায়গায় ইন্টেরিয়ার্সটা কি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু অনেক ধরনের কক্ষ রয়েছে। এই জায়গায় জমিদাররা হাঁটা চলা করতো। তোমরা একবার কল্পনা করো। বাইরে ভাই কোথায় ঢুকে পড়েছি, আল্লাহ জানি কি অবস্থা।
কোথায় এসে বলছি পুরো একটা জঙ্গল, মানে ভূতের একটা মুভি যেরকম হয় না ওইসব জায়গায় এসে পড়েছি। পুরো একটা মানে ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে, আমাকে হার্টবিট দুপুর দুপুর করতেছে। তো এইখানে মানে ওই পাশে একটা বাসা রয়েছে, এই একটা রয়েছে 13টা, তার ভিতরে কিন্তু অলরেডি আমরা 2টা না 3টা খুঁজে পেয়েছি, আর পাওয়া যাবে না। ওই সাইডে একটা আছে, তাও নাকি সব শেষ। এই অবস্থা, মানে এগুলো যদি নতুন করে না তৈরি করা হয় তাহলে এগুলো অস্তিত্ব আর থাকবে না, এটাই মানে এরকম ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। এই জমিদার বাড়ি পাহারা দেওয়ার জন্য ওই জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তো এই হচ্ছে সেই 300 বছর পুরনো জমিদার বাড়ি। মানে কি বলবো, পুরো মানে লতা পাতায় গাছ গাছালি দিয়ে পুরো ভরে গেছে। আর মানে জমিদার বাড়িটা রক্ষণাবেক্ষণ করার জন্য পাশে ওই যে সিসি ক্যামেরা আছে, মানে ওখানে ওই যে দেখতে পাচ্ছ ওই সিসি ক্যামেরা আছে, এছাড়া আর কিচ্ছু নয়। আর পুরো একটা ভূতের একটা ফিল আসতেছে গার ভিতর, মানে একটা ভূতের যে ঝিমঝিম ঝিমঝিম আওয়াজ আসতেছে এই। আর এখানে মানে এখানে আর দেখার মতো আর তেমন কিছু নেই। তারপর কিন্তু এটা এখন অনেক পুরনো আর ঐতিহ্য একটা জমিদার বাড়ি। আর এখানে কিন্তু মানে অনেক মানুষ আছে বাংলাদেশের ভিতর, এটা একটা অনেক পুরনো একটা জমিদার বাড়ি। আমি যে এখানে যে রাজাগুলো রয়েছে, যে জমিদারগুলো রয়েছে, তাদের নাম এক এক করে আমি বলতাম, কিন্তু মানে ওই যে নামগুলো যে এত কঠিন নাম, মানে উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে যাবে, এই একটা অবস্থা। সেজন্য আমি নামগুলো উচ্চারণ করতেছি না, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি। নামগুলো যদি উচ্চারণ করতে যাই আপনারা ভিডিও ছেড়ে পালাবেন, নামগুলো আমার উচ্চারণ হবেই না। এই যে আমি দেওয়ালগুলো স্পষ্ট করতেছি, এই জায়গাটা ভাই জমিদাররা এই জায়গায় থাকতো। এই জায়গাতে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ ভাই, নাই ভাই সিঁড়ি তুলবি, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এটা হলো যে জমিদারের সিঁড়ি। আর এই জায়গা থেকে কিন্তু জমিদার এই উপরের দিকে উঠতো। এই যে জায়গায় একটা রুম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা, হ্যাঁ রুমটা কিন্তু তালা দেওয়া রয়েছে, বদ্ধ অবস্থা রয়েছে, হয়তো বা এই জায়গায় কিছু আছে। আর সব থেকে মজার বিষয় কি জানো নাই, যদি রাত্রে আনো এই জায়গায় তোরে ডাকবে, তোর নাম ধরে ডাক দেবে, তোর যে প্রিয় বা কাছে যে একটা লোক আছে ওই লোকের কণ্ঠ ধরে তোমার একটা ডাক দেবে। তুই মনে করবি কি ওই লোকটা তোর কাছে আসে, তুই যে ওই জায়গায় যাবি তাহলে দেখো তোমার সাথে অ্যাবনর্মাল বিহেভিয়ার শুরু হয়ে গেছে। কারণ এই সকল ঐতিহাসিক জায়গায় এই সকল থাকতে পারে, মানে সাধারণ ম্যাটার এগুলো থাকতেই পারে। এইটা হয়তো বা এই জমিদার বাড়ির পিছন অংশ। এই যে জমিদার বাড়ি ভাই ধ্বংসাবশেষ পড়ে আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। জমিদার রামকান্তের কিন্তু দুটো পুত্র সন্তান ছিল। ছোট ছেলের নাম ছিল জমিদার জানকী বল্লভ রায়, আর বড় ছেলের নাম ছিল জমিদার রামবল্লভ। তবে কোনো এক কারণে জমিদার রামাকান্ত কিন্তু তার জমিদারিটি তার ছোট ছেলেকে দিয়ে দেয়, তার বড় ছেলেকে কোনো কিছুই দেয় না। কিন্তু জমিদার রামাকান্তের এই কাজটির কারণে তার বড় ছেলে ক্ষুব্ধ হয়ে তার ছোট ভাইকে হত্যা করার পরিকল্পনা করে। তবে জমিদার জানকী বল্লভ বাবা এই কথাটি জানতে পারে সে রাতারাতি কিন্তু মুর্শিদাবাদ চলে যায় নবাবের কাছে। নবাবের কাছে গিয়ে এই কথাটি সে খুলে বলে, আর এই কথাটি বলার সাথে সাথে তাকে জমিদারি দিয়ে দেয়। এরপরে সে এই কলসবাড়ি চলে আসে এবং এখানে বসতি করে। আর এর পর থেকে কিন্তু এখানে হিন্দু সমাজের একটা বসতি গড়ে ওঠে। এখানে বলে দেওয়া ভালো, জানকী বল্লভ রায় এই কথাটি জানতে পারে তারই বৌদির কাছ থেকে, যে তাকে হত্যা করার পরিকল্পনা করছে তারই বড় ভাই। তোমরা যদি এই কলসকাঠিতে আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে বরিশাল যে জেলাটা রয়েছে, মানে বর্তমানে তো বিভাগ, তবে এই কলসকাঠির জেলা কিন্তু বরিশাল জেলা। আর যে উপজেলা হলো যে এই জায়গায় যে পাখিরগঞ্জ রয়েছে পাখিরগঞ্জ, আর এটা কিন্তু একটা ইউনিয়ন, হ্যাঁ এটা মেবি একটা ইউনিয়ন। আর যে কলসকাঠি ইউনিয়নে তোমরা চলে আসতে হবে অনায়াসে। যে কোনো কাউকে তোমরা যদি জিজ্ঞাসা করো তাহলে কিন্তু তোমাদেরকে বলে দেবে, কারণ এটা বাংলাদেশের ইতিহাসের সাথে অনেকটা বেশি জড়িত রয়েছে। লোককথা প্রচলিত আছে এই জায়গায় যে আশেপাশে, মানে জমিদার বাড়ির আশেপাশে যে চাষাবাদের জমিগুলো আছে, এখানকার যে স্থানীয় যে লোকজন যে চাষাবাদ করতো ওই সময় কিন্তু চাষাবাদ করতে গিয়ে তারা কিন্তু ওই জমির মধ্য থেকে স্বর্ণের কয়েন, পিতলের কয়েন সহ নানান ধরনের প্রাচীন মূল্যবান জিনিস পেয়েছে। সেগুলো বিক্রি করে কিন্তু তারা রাতারাতি বড়লোক হয়ে গেছে, মানে মালামাল হয়ে গেছে। তো যাই হোক, এইসব জিনিসপত্র কিন্তু আমাদের ভাগ্যে নেই। আমরা কিন্তু কোনো ধরনের গুপ্তধন খুঁজতে আসিনি, জাস্ট এই জমিদার বাড়িটা ঘুরে দেখার জন্য আসছে। আর এই জায়গায় এসে ইতিহাসের সাথে জাস্ট মিলে গিয়েছি। আমার ভিতর থেকে ফিল আসছে যে ভাই কল্পনা করা এই জায়গা থেকে মানে 1700 সালের শেষের দিকে এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র ইট পাথর এবং শুল্কির মাধ্যমে। তার সাথে ছিল যে মাটির কারুকার্য, ভাই অসাধারণ একটা নিদর্শন। এটা যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের পর্যটক ক্ষেত্রে অনেক বেশি লাভবান হবে। এই জায়গায় যে এই যে রাজপ্রাসাদ, এটা তো রাজপ্রাসাদ না, এটা হলো জমিদার বাড়িটা রয়েছে। জমিদার বাড়িটা যে জায়গা থেকে ভাঙা হয়েছিল বা যুদ্ধের পরে যখন ভাঙা হয়েছিল তখন কিন্তু এই জমিদার বাড়িটা ভেঙে অনেক গুপ্তধন বের করে। ভাই একটা
কক্ষের ভিতরে ঢুকেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় ইট পাথর এবং সুরকির মাধ্যমে এই দেওয়ালটা তৈরি করা হয়েছে। তবে এই জায়গায় কিন্তু মাটির কারুকার্যও কিন্তু ব্যবহার করা হয়েছে। যুদ্ধের সময় যখন এই জমিদার বাড়িটা ভাঙা হয় বা এই জমিদার বাড়িটা ক্ষয়প্রাপ্ত হয়, তখন কিন্তু এই যে ওয়ালগুলো রয়েছে বা দেওয়ালগুলো রয়েছে, দেওয়ালের মধ্যে থেকে স্বর্ণের যে কয়েন, তারপরে যে বিভিন্ন ধরনের পুরাতন যে কয়েনগুলো আছে, গোল্ড কয়েন, এগুলো বের হয়ে আসে, অনেক মূল্যবান গুপ্তধন। এই যে তোমরা জমিদার বাড়িটা দেখতে পাচ্ছ, এই কলসকাঠিতে কিন্তু মোট 13 জন জমিদার ছিল, মানে 13টি ভাই ছিল তারা পরবর্তীতে। আর এই যে 13 জন জমিদার, এই 13 জন জমিদার হলো জমিদার জানকী বল্লভ রায়ের বংশধর। এই কলসকাঠিকে পৃথক জমিদার বাড়ি না বলে এটাকে কিন্তু একটি ঐতিহাসিক বা প্রাচীন শহরও বলা যায়, কারণ এই জায়গায় যত ইতিহাস রয়েছে এবং এই যে ধ্বংসাবশেষ গুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রাচীন শহরের থেকে কোনো অংশে কম নয়। এই জায়গায় যে শেষ জমিদার ছিল, এই শেষ জমিদারের নাম ছিল জমিদার রাজস্ব বল্লভ রায়। তো এটা হচ্ছে বাকেরগঞ্জ থানার কলসকাঠি ইউনিয়নের ভিতর এই জমিদার বাড়ি। আর এটা কিন্তু অনেক অনেক পুরনো জমিদার বাড়ি। আমরা যতটুকু পাইছি, যতটুকু মানে এখানে টিকে রয়েছে, সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। যতটুকু ইতিহাস জানছি, যতটুকু শুনছি, সব কিছু আপনাদেরকে বলছি। আপনাদের কাছে কেমন লাগে এরকমের পুরনো ঐতিহাসিক ইতিহাস জানতে, শুনতে এবং দেখতে? যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানান। আমরা কিন্তু আরও একটা ভিডিও করেছি এরকমের জমিদার বাড়ি নিয়ে, সেটা হচ্ছে বরিশাল লাখুটিয়া জমিদার বাড়ি। সেটার ভিডিও কিন্তু এই ডিসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে পেয়ে যাবেন। আর যদি আপনার বাসার আশেপাশে যদি এরকমের কোনো হিডেন প্লেস অথবা জমিদার বাড়ি থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চাই বাংলাদেশের সকল হিডেন প্লেস ভিডিও করে পুরো বিশ্বের সামনে তুলে ধরতে। আর এই যে জমিদার বাড়িটা যুদ্ধের সময় অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছিল, তখন এখান থেকে অনেক সোনা দায়না, অনেক স্বর্ণের কয়েন, এগুলো অনেক বের হয়ে আসছিল। আর এই কলসকাঠির মানুষজন তারা অনেকগুলোই পেয়েছিল এগুলো। যারা পেয়েছে তারা তো রাতারাতি অনেক বড় লোক হয়ে গেছে। আর যারা মানে পেয়েছে তাদের তো ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এখানে অনেক জিনিসপত্র রয়েছে, অনেক পরিত্যক্ত জিনিসপত্র রয়েছে। আর বর্তমানে এগুলো সিসি ক্যামেরার মাধ্যমে মানে নিয়ন্ত্রণে রয়েছে। আর আজকে মানে এই জমিদার বাড়িটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানান। আমার কিন্তু এখানে ঘুরতে একটু মানে ভয় ভয় লাগতেছে। আর চাচ্ছিলাম যে উপরে উঠতে, কিন্তু উপরে উঠতে পারতেছি না, সিঁড়ি খুঁজে পাচ্ছি না, মানে জমিদাররা কিভাবে করছে। তারপর এই যে যুদ্ধের পর এই জমিদাররা তারা এই দেশ ছেড়ে চলে যায়, মানে তাদের যদি যারা বংশধর ছিল তারা এই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে যায়। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলসকাঠি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটা কিন্তু সেই প্রথম জমিদার রাম চট্টোপাধ্যায় স্থাপন করে গেছেন। আমরা মোটামুটি একটা বাসা খুঁজে পেয়েছি। আর এখানে কিন্তু এই জমিদাররা 13টা ভাই ছিল আর 13টা বাসা ছিল, 13টা রাজবাড়ি ছিল এখানে, কিন্তু সবগুলোই ধ্বংস হয়ে গেছে, কারণ এগুলো অনেক পুরনো, 300 বছর পুরনো। তো মোটামুটি একটা খুঁজে পেয়েছি, আর এই একটা আপনাদেরকে দেখাই, যতটুকু আছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই জায়গাটা কিন্তু ছিল মূলত হিন্দু সম্প্রদায়, তবে এখানে কিন্তু কবরস্থান রয়েছে। এটা কারণ হলো একটাই, 1971 সালে যুদ্ধের পরে কিন্তু কালের পরিক্রমায় এখানে কিন্তু মুসলমান ধর্মের প্রতিষ্ঠিত হয়, মানে মুসলমান ধর্মটা অনেক বেশি বেড়ে যায়। আর 71 সালের পরে কিন্তু এখানকার যত হিন্দু ছিল সবাই কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়াতে চলে যায়। এরপরে এই জায়গায় কিন্তু মানে দখলদারিটা মুসলমানদেরকে অনেক বেশি বেড়ে যায়, সে কারণে কিন্তু এই জায়গায় কবরস্থান আমরা দেখতে পেয়েছি। সো যাই হোক, এই যে রয়েছে আমাদের পিছনে জমিদার বাড়ি, এই কলসকাঠি জমিদার বাড়ি। আর কলসকাঠি জমিদার বাড়ির সামনে কিন্তু রয়েছে একটা লেক, মানে একটা ডিগি, ছোট একটা ডিগি। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে একটা পুকুর রয়েছে, এটা হলো একটা ডিগি, প্রাচীন ডিগি। এই ডিগিটা কিন্তু বয়স 300 বছর। মানে এই জায়গায় যে কলসকাঠি জমিদার বাড়িটা রয়েছে, জমিদার বাড়ির সামনে কিন্তু এই ডিগিটা অবস্থিত। মানে এই ডিগিটা নিয়ে কিন্তু অনেক ধরনের কাল্পনিক কথাবার্তা প্রচলিত রয়েছে। আর এই ডিগিটার সামনে মানে জমিদার বাড়ির পাশে কিন্তু রয়েছে এখানকার থাকা শিব মন্দির এবং কালী মন্দির, তার পাশেই রয়েছে জগদ্ধাত্রী মন্দির। এই ডিগিটা নিয়েও কিন্তু অনেক ধরনের কাল্পনিক কথা রয়েছে, যে এই জায়গায় অনেক বড় বড় মাছ দেখা যায়, যেটা এই পুকুরে থাকা সম্ভবই না কোনোভাবে। তবে এই পুকুরটা বা ডিগিটা কিন্তু 300 বছরের পুরাতন, ভাবতে হবে তোমাদেরকে। আর এই সাইডে রয়েছে কিন্তু মানে এই জমিদার বাড়ির সামনে কিন্তু রয়েছে এই জায়গায় থাকা একটা প্রাইমারি স্কুল। এই জায়গায় আমরা সামনে দেখে এসেছি একটা গার্লস স্কুল। এই দুইটা স্কুলে কিন্তু এই জায়গায় জমিদার বাড়ির যে বংশধররা রয়েছে, শেষ বংশধররা মেবি এই স্কুল দুইটা প্রতিষ্ঠিত করে। গাইস, এখন আমরা আছি জমিদার বাড়ির কালী মন্দিরের সামনে। আমার পিছনে রয়েছে কালী মন্দির আর ওই যে কালী মূর্তি। এই যে আমি এখন প্রবেশ করেছি, এই জায়গায় শিব মন্দির আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে শিবের মূর্তি রয়েছে, এটা হলো হিন্দু সম্প্রদায়ের একটা মূর্তি। আর এই মন্দিরটা হলো হিন্দু সম্প্রদায়। এই জায়গায় কিন্তু বেশিরভাগ লোকজন হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকতে জায়গায়, এটা হিন্দু সম্প্রদায় এলাকা বলেই মানে বলা যায়। আর পিছনে যে একটা দেবীর মতো আছে, এই জায়গায় কিন্তু এই জায়গায় পূজা হতো। পুজোর সময় যে বিভিন্ন ধরনের প্রাণী বা পশুকে বলি দেওয়া হতো, এইসব বলি কিন্তু এই জায়গায় বসিয়ে দিত, এই টিভিটার মধ্যে বসে। এই জায়গায় রয়েছে শিব মন্দির, তারপরে কালী মন্দির, এরকম 2-3টা মন্দির রয়েছে। আমরা এই মন্দিরগুলো এখন ঘুরে দেখবো।
আর তার পাশেই রয়েছে কিন্তু শত বছর পুরাতন এই ডিগিটি নিয়েও কিন্তু অনেক রহস্যময় কথাবার্তা এই জায়গায় প্রচলিত রয়েছে। বাংলাদেশের যে সর্ববৃহৎ সনাতন ধর্মের অনুষ্ঠান রয়েছে দুর্গাপূজা, সেটা যত লোক হয়ে থাকে এই কলসকাঠিতে, তার থেকে বেশি লোক হয়ে থাকে এই জগদ্ধাত্রী পূজায়। মানে এখানে জগদ্ধাত্রী পূজা হয়, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই সনাতন ধর্মের লোকজন কিন্তু এই পূজায় এসে অংশগ্রহণ করে। এই পূজাটি মূলত নভেম্বর এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই পূজায় লাখো মানুষের ভিড় হয়। এই যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের মধ্যে যে মূর্তিগুলো ছিল, ওই মূর্তিগুলো কিন্তু কোষ্ঠীপাথর সহ নানান ধরনের দামি পাথর দিয়ে পরিপূর্ণ ছিল। তবে যুগে পরিবর্তনের ফলে কিন্তু এইসব পাথরগুলো মানে হারিয়ে যায়, বা মানে কোনো একটা কারণে এগুলো হারিয়ে ফেলে সেখানকার লোকজন, বা এই জায়গায় এগুলো খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই জায়গায় এখনো একটা শিব মূর্তি রয়েছে, আর এটার মধ্যে আমরা দেখতে পেয়েছি একটা কালী মূর্তি রয়েছে। এই যে মন্দিরটি, এটা কিন্তু এখানকার যে জমিদার বাড়ি রয়েছে সেটা পাশেই অবস্থিত। এই মন্দিরগুলোর বয়স 300 বছর। ভাই ভাবা যায় 300 বছরের যে পুরাতন ঐতিহ্য আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। সো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওর মধ্যে যতটা পারি ততটাই এই জমিদার বাড়িটা আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, এই কলসকাঠির জমিদার বাড়িটা। তোমরা যদি এখানে আসতে চাও, আমি আগে থাকতে লোকেশনটা বলে দিয়েছি, তারপর আবার একবার বলে যাই যে বাকেরগঞ্জ থেকে তোমরা ওই জায়গা থেকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে যে কলসকাঠি যায় কিভাবে, তারা কিন্তু দেখিয়ে দেবে। এই জায়গায় আসতে হলে তোমাদের কিন্তু 2-3টা নদী পার হতে হবে, কারণ এই যে কলসকাঠিটা রয়েছে এটা কিন্তু একটা মূলত দ্বীপের মতো, চারদিকে শুধু নদী। মানে এই জায়গায় কিন্তু যাতায়াত পথ সম্পূর্ণ নদী দিয়ে, এই জায়গায় গাড়ি অতটা বেশি পাওয়া যায় না, কারণ খাল দিয়ে ভর্তি। আর ওই জায়গায় কিন্তু শুধুমাত্র ট্রলার বা ছোট ছোট নৌকা এগুলোই চলে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দাও।